হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে যে বইটা নিয়ে কথা বলবো সেই বইটা আপনারা কম বেশি সবাই হয়তো নাম জানেন। বইটার নাম হচ্ছে স্যাপিয়েন্স, আ ব্রিফ হিস্ট্রি অফ হিউম্যানকাইন্ড। হিস্ট্রি কথাটা শুনেই কেউ ঘাবড়ে যাবেন না, যারা কিনা জানেন না বইটার ব্যাপারে। ঘাবড়ানোর কিছু না, এটা হিস্ট্রি টাইপের কোনো বই না। আমার কাছে মনে হয়েছে এই বইটা একটা থ্রিলার বই। আমি কেন এটাকে থ্রিলার বই বলছি, কারণ এই বইটা যখন আমি পড়া শুরু করলাম, এটা আমাকে এত বেশি টানছে, আমার কাছে লাগছে যে আমি এই বইটা পড়ার জার্নিতে আপনাদেরকেও সাথে চাই, এবং আমি যেসব ইন্টারেস্টিং জিনিসপাতি জানা শুরু করবো এই বইটা থেকে, আমি চাই সেগুলো ভিডিওর মাধ্যমে আপনারাও যেন জানতে পারেন। তো কেন বলছি এটা হিস্ট্রি কিন্তু হিস্ট্রি না, এটার কারণটা হচ্ছে এখানে হিউম্যান এভলিউশনের ব্যাপারে কথা বলা আছে, কিন্তু এটা সায়েন্টিফিক ওয়েতে বলা নাই, কাইন্ড অফ গল্পের ছলে বলা আছে। এবং আপনার চোখ খুলে দেওয়ার মতো একটা ব্যাপার যে কেন কি ঘটছে। ধরেন আজকে 2024 সাল, এই মুহূর্তে বসে আপনি একটা ডিসিশন কেন মেক করছেন, আপনি একটা ওয়ে অফ বিহেভিয়ার কেন অ্যাডপ্ট করছেন, কোনো একটা কাজ কেন করছেন, সেটা রুটটা কোথায়, গোড়াটা কোথায়, কিভাবে এলো জিনিসটা, এই সব কিছু আসলে রিভিল করতে হেল্প করবে এই বইটা। অ্যামেজিং একটা বই। আমি পড়ার শুরুতেই আসলে একটা থ্রিলিং ভাইব পাচ্ছি। আমি জানি না পড়ার শেষে এই জিনিসটা আমাকে কতটা ফুলফিলমেন্ট ফিল দিবে। আমি খুবই আশাবাদী সেটা নিয়ে। তো আজকে যে ব্যাপারটা নিয়ে কথাবার্তা বলবো সেটা হচ্ছে, আমরা মানুষরা এই যে আমরা এত কিছু চিন্তা করতে পারি, আমরা এত দুর্দান্ত আইডিয়া, পৃথিবীকে অনেক এগিয়ে নিয়ে গিয়েছি আমাদের আইডিয়া দিয়ে। তো এই যে আইডিয়াটা আমরা ডেভেলপ করলাম, আমাদের ব্রেন যে এত দুর্দান্তভাবে কাজ করতে পারে, এটার পেছনে কি আসলে কোনো কস্ট ছিল? এটার পেছনের কস্টগুলো আসলে কি, এই পর্যন্ত আসতে গিয়ে আমাদের কি কি আসলে খোয়াতে হয়েছে, ওই ব্যাপারটা নিয়ে একটু কথাবার্তা বলবো, এবং খুবই সারপ্রাইজিং জিনিসগুলো। যেমন আমরা অনেক আগে যদি যাই, মিলিয়ন বছর আগে, কাইন্ড অফ 2 মিলিয়ন বছর আগে যদি আমরা যাই, তাহলে আমরা দেখব আমাদের তুলনায় আমাদের মস্তিষ্কের যে ওয়েট বা সাইজ, সেটার তুলনায় আগে মস্তিষ্কের সাইজ ছোট ছিল। এবং ছোট থাকার কারণে সেখানে আমরা যেরকমভাবে অনেক কমপ্লেক্স চিন্তা ভাবনা করতে পারি, ধরেন আমরা এআই এর রিলেটেড যত কাজ করতে পারছি, আমরা হচ্ছে প্রোগ্রামিং করতে পারছি, এত সফিস্টিকেটেড চিন্তা ভাবনা তখন ওই ব্রেনগুলো দিয়ে হতো না, যেগুলো সাইজে ছোট ছিল, ওয়েটে ছোট ছিল। এখন সাইজে ছোট থাকলে সুবিধা কি, যখন হচ্ছে ব্রেনটা সাইজে ছোট, আপনার মাথার খুঁড়িটাও ছোট, তাই না? তখন যেটা হচ্ছে আপনি সহজে চলাফেরা করতে পারছেন। কিন্তু যখন আমাদের ইভলিউশনটা হতে লাগলো এবং ধীরে ধীরে আমাদের ব্রেন বড় হতে শুরু করলো, তখন যে প্রবলেমটা হলো, আমাদের ব্রেন অনেক এনার্জি চাওয়া শুরু করলো, কারণ ব্রেনটাকে সচল রাখার জন্য আমাদের প্রচুর এনার্জি চাই। এবং তখন যেটা হলো, মানুষের খাদ্য খোঁজার মানে তাড়াটা সেটা বেড়ে গেল, কারণ ব্রেনকে ফুড দিলে ব্রেন সচল থাকবে, পুরো বডির ফাংশন চলবে। এখন কথা হচ্ছে, এই ব্রেনকে বেশি খাওয়াতে গিয়ে আমরা আমাদের মাসলদেরকে আসলে একটু কমজোর করে ফেলেছি। যেমনটা আগে যদি আপনি দেখেন, অনেক বছর আগে মানুষের আগের ফর্ম যদি আমরা বলি যে শিম্পাঞ্জি বা বানর এই টাইপের ছিল, ওদের মাসল যতটুকু, মানে ওরা যত জায়ান্ট দেখতে, ওদের বাইসেপস যত বেশি বড়, কিংবা ওরা যতটুকু শক্তিশালী পেশিগত দিক দিয়ে, আমি আপনি কিন্তু কাইন্ড অফ একটা বাতাস আসলে উড়ে যাব, তাই না? তো সেখানে ফাইট করা, একটা শিম্পাঞ্জির সাথে গিয়ে মুষ্টিযুদ্ধ করা, এই জিনিসগুলো তোমরা ভাবতেই পারি না, কারণ আমাদের ব্রেন যতই উন্নত হোক না কেন, আমাদের মাসল আস্তে আস্তে করে দুর্বল হয়েছে। এবং এই জিনিসটাতে যে ঘটনাটা ঘটেছে, এখন আমার একটা শিম্পাঞ্জিকে কুপোকাত করতে গেলে আমার আসলে তার সাথে সামনাসামনি ফাইট করার কিছু নাই, যে সামনাসামনি তার থেকে ফাইট করে তার খাবারটা আমার ছিনিয়ে আনতে হবে। এখন আমার ব্রেন দিয়ে আমি হচ্ছে বন্দুক বানাইছি, আমি বন্দুক দিয়ে দূর থেকে স্নাইপার দিয়ে তাকে শ্যুট করে মেরে ফেলতে পারি। তো এরকম ডেঞ্জারাস জিনিসপাতি আমরা আমাদের ব্রেনের মাধ্যমে পৃথিবীতে নিয়ে আসছি, এসব ধ্বংসাত্মক জিনিসপাতি। তো এখানে আরেকটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে এই যে শিম্পাঞ্জিরা বা আমরা মানুষের অনেক আগের ফর্মে যদি যাই, আমরা দেখবো যে আমরা 4 পায়ে হাঁটতাম। স্তন্যপায়ী প্রাণীরা, যারা কিনা মায়ের স্তনের দুধ খায়, তাদেরকে তো আমরা স্তন্যপায়ী প্রাণী বলছি। আমরা দেখবো যে আগের স্তন্যপায়ী প্রাণীরা, ইনফ্যাক্ট এখনও যারা স্তন্যপায়ী প্রাণী আছে আমাদের আশেপাশে, ধরেন কুকুর বেড়াল, তো ওরা কিন্তু আসলে 4 পায়ে হাঁটছে। ওদের পুরো বডিটাতে এমন একটা মানে স্ট্রাকচার যে তাদের হাত পা দুইটাই তারা ইউজ করছে। কিন্তু আমাদের ব্রেনটাকে যদি ঠিকঠাক মতো ধরে রাখতে হয় আমাদের স্কেলেটনে, এটার জন্য আমাদের আসলে হাতের কাজটা খুব জরুরি। তো আমরা যেটা করলাম, আমরা আসলে সোজা শির দ্বারা দিয়ে আমরা দাঁড়ানোর চেষ্টা করলাম। তো এই যে ইভলিউশন প্রসেসটা,
এটার একটা কষ্ট আছে। এটার কষ্টটা কি, যখন এরকম হাতগুলোকে স্ট্রং হওয়া জরুরি হলো এবং আমাদের দাঁড়াতে হলো, তখন আমাদের ব্যাকের উপর প্রচণ্ড প্রেশার পড়লো এবং আমাদের নেক অনেক স্টিফ হয়ে গেল। আমাদের নেক কিন্তু আমরা চাইলেই 360 ডিগ্রি ঘোরাতে পারছি না, তাই না? এবং সবচেয়ে বেশি কস্ট পে করেছে এখানে মেয়ে জাতিরা, এই যে মায়ের জাতিরা, তারা যেটা করলো, তাদের এই দাঁড়ানোর জন্য তাদের হিপের স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেল, তাদের হিপ ন্যারোয়ার হয়ে গেল যেন তারা দাঁড়াতে পারে। এবং এইটাতে যে প্রবলেমটা ঘটেছে, মেয়েরা যখন বাচ্চা জন্ম দিচ্ছে, তাদের হিপের স্ট্রাকচার ন্যারো হয়ে যাওয়ার কারণে যে বার্থ ক্যানেলটা সেটা ন্যারো হয়ে যাচ্ছে। এবং এটাতে প্রবলেম যেটা হলো, মানুষ যখন মানে মেয়েরা যখন বাচ্চা জন্মদান করতে যাচ্ছে, তখন এই ন্যারো বার্থ ক্যানেলের জন্য বাচ্চা আটকে যাচ্ছে এবং প্রচুর মা মারা যাচ্ছে। তো হিউম্যান ইভলিউশনের অনেক আগে যদি আমরা যাই, তাহলে এই যে শুধুমাত্র উঠে দাঁড়ানোর জন্য, এই দাঁড়িয়ে চলাফেরা করছি, এইটার জন্য মানে লাখ লাখ মেয়ে জাতিকে আসলে মৃত্যুবরণ করতে হয়েছে। জিনিসটা খুবই বলবো যে কাইন্ড অফ এত মহান একটা আত্মত্যাগ, সেটার মাধ্যমে আজকে আমরা সবাই দাঁড়িয়ে হেঁটে চলাফেরা করতে পারছি। তো ওই টাইমে আরেকটা ঘটনা ঘটে, যেহেতু বার্থ ক্যানেলের মাধ্যমে বার্থ ক্যানেলটা ন্যারো হয়ে যাওয়ার কারণে জন্মদান করাটা কঠিন হয়ে যাচ্ছে, অনেক মা মৃত্যুবরণ করছে। তখন এই লক্ষ বছর আগে, 1-2 লাখ বছর আগে, তখন যেটা হলো প্রিম্যাচিওর বার্থ দেওয়া শুরু হয়ে গেল। এই জিনিসটা কেমনে আমি ডিসক্রাইব করব। ধরেন আপনি দেখবেন যখন একটা গরু তো অবশ্যই স্তন্যপায়ী, তো গরু যখন জন্মদান করে, তখন দেখবেন বাছুরটা ধরেন মাটিতে ভূমিষ্ঠ হওয়ার একটু পরেই সে উঠে দাঁড়িয়ে মার সাথে দৌড়াদৌড়ি করছে। এটা খুবই ইজি। তার মানে গরুর যে বাচ্চাটা, সে পেটের ভিতর যথেষ্ট পরিমাণে ম্যাচিওরলি ফর্মড হওয়ার পর পৃথিবীতে ভূমিষ্ঠ হচ্ছে, এবং সেই কারণে দেখা যাচ্ছে অল্প একটু সময়ের পরই সে নিজের মতো করে নিজে সার্ভাইভ করে ফেলতে পারছে এবং নর্মাল অন্যান্য গরুর সাথে সে আসলে হাঁটাচলা করতে পারছে এত ছোট থাকা অবস্থায়। কিন্তু এই দিকে দেখেন হিউম্যান, আমরা কাইন্ড অফ 10 বছর চলে যায়, তারপর 15 বছর চলে যায়, গভর্নমেন্ট বলছে যে আমরা 18 বছরের পর গিয়ে অ্যাডাল্ট হচ্ছি, তাও নাকি আমরা মানসিকভাবে অনেক অ্যাডাল্ট হতে পারি না। মানসিকভাবে আমরা তখনও অনেক সময় বাচ্চা থেকে যাই, শারীরিকভাবে অ্যাডাল্ট হতে আমাদের এত বছর লাগে। এটার কারণটা ওই যে ইভলিউশন আমাদেরকে প্রিম্যাচিওর বার্থের জন্য আসলে রেডি করা হয়েছে। এবং যেটা হচ্ছিল, যেহেতু ওই টাইমে বার্থ ক্যানাল ন্যারোয়ার হয়ে যাচ্ছিল, মায়েরা যে ব্যাপারটা করছিল নিজেদেরকে বাঁচানোর জন্য, কারণ বেঁচে না থাকলে তো আর সে পরবর্তী সময়ে আর জন্মদান করতে পারবে না, তো বেঁচে থাকাটা জরুরি। সেই জন্য বাচ্চার ব্রেন যথেষ্ট পরিমাণে ছোট এবং কোমল থাকা, যেন হার্ড না হয়ে যায়, ওই টাইমেই প্রিম্যাচিওরলি বাচ্চাকে জন্মদান করে দেওয়া। এবং এরপর যেটা হলো, এই বাচ্চাটা তো ভূমিষ্ঠ হলো, এখন এই বাচ্চাটাকে টেক কেয়ার করার জন্য মায়ের অনেক বড় সময় যায়, এবং বাচ্চাটাকে টেক কেয়ার করা এবং মা নিজে নিজে খাবার খুঁজবে ওই আদিম জঙ্গলের মধ্যে, এই ঘটনাগুলো তো অনেক প্রবলেমেটিক। একটা মা তো এভাবে পুরো বাচ্চাটাকে রেইজ করতে পারবে না, একটা প্রিম্যাচিওর বেবিকে। তো সেই জন্য তখন আমাদের সোশ্যাল হেল্পের দরকার পড়ে, সোশ্যাল বন্ডিং ক্রিয়েটের দরকার পড়ে। ওই কারণটার জন্য মা আসলে দাদি নানিকে খোঁজে, মা আসলে ধরেন ট্রাইব, পুরো একটা দল গঠন করে ওই বাচ্চাটাকে রেইজ করার জন্য। তো এইভাবে করে একটা হিউম্যানকে গড়ার জন্য পুরো একটা ট্রাইব আসলে বলবো যে সময় দেওয়া শুরু করে দেয়। তো এই যে অ্যামেজিং ব্যাপারটা, এই যে হিউম্যান সোশ্যাল বন্ডিং, এই যে ফ্যামিলি ক্রিয়েশন, এই ঘটনাটা এসেছে জাস্ট একটা ব্যাপার থেকে, যে আমরা উঠে দাঁড়াতে চেয়েছি। কারণ এই 4 পায়ে হাঁটার চেয়ে হাতে অনেক কাজ করা যায়, ব্রেনটা বড় হচ্ছে, এই স্ট্রাকচারটাকে যেন ধরে রাখা যায়। শুধুমাত্র এই ঘটনার জন্য আমরা এই যে সোশ্যাল বন্ডিং, এটার ভিতর ঢুকে গেলাম। এত অ্যামেজিং জিনিসটা, কাইন্ড অফ চেইনের মতো, একটার জন্য আরেকটা হচ্ছে, একটার জন্য আরেকটা হচ্ছে। এই চেইনের কথাটা বলার পর মনে আসলো ফুড চেইনের ব্যাপার। এই যে আমরা এখন অনেক কিছু বানাই, অনেক কিছু খাই, দোকান থেকে এই সেই কিনতে পারছেন, খুবই প্রসেসড জিনিসপাতি খাই। এই জিনিসটা তো অনেক সফিস্টিকেটেড একটা জায়গায় আসার পর, কিন্তু আপনি যদি মিলিয়ন বছর আগে যান, ধরেন 1 লক্ষ বছর আগে গেলেন, তখন কি হতো? তখন যেহেতু আমরা খুব বেশি শিকার করতে পারতাম না, কারণ আমাদের ওই যে বললাম মাসল তো কমজোর হয়ে গেছে, সিংহের মতো চাইলেই আমি
থাবা দিয়ে হচ্ছে একটা ধরেন হরিণকে মেরে খেয়ে ফেললাম, এটা হয় না। তার মানে আমাদের আসলে বুদ্ধির খেলাটা একটু খেলতে হতো, কারণ আমাদের ব্রেন দিয়ে আমরা বুঝতে পারবো যে কখন কি করতে হবে, বাট আমাদের মাসল কমজোর, আমরা চাইলে গিয়ে হচ্ছে একটা শিকার করে ফেলতে পারবো না। তো তখন যেটা ছিল প্ল্যান্ট বেসড খাবার দাবার বেশি ছিল, মানুষজন ফলমূল বেশি খুঁজতো, মানে রেডি টু ইট, প্রকৃতি যা দিচ্ছে সেগুলোকে খেয়ে ফেলা মানুষের জন্য ইজিয়ার ছিল। এবং দেখা যেত ছোটো ছোটো পোকামাকড় খেত, কিংবা যে জিনিসগুলো খুঁজতে বেশি সময় লাগে না অথবা শারীরিক শক্তি কম খরচ হয় সেগুলোই আমরা খুঁজতাম। তো আরেকটা ঘটনা ঘটতো, আমি ন্যাশনাল জিওগ্রাফিতে ছোটোবেলায় যখন হচ্ছে ন্যাশনাল জিওগ্রাফি টেলিভিশনে দেখতাম ওই চ্যানেলটা, তখন আমি দেখতাম যে সিংহ যখন একটা কিছুকে মারে, সিংহ মেরে এসে খেয়ে যাওয়ার পরে তারপর হায়েনা আসে। তার মানে হচ্ছে একটা প্রসেস, যে একটা ফুড চেইনের মতো, যে আপনার লেফট ওভারটা অন্য কেউ খাবে, তার লেফট ওভারটা অন্য কেউ খাবে। তো হায়েনা টায়না যখন চলে যেত, মানুষ যেটা করেছে প্রথম দিকে ওই যে স্টোন দিয়ে বিভিন্ন ধরনের ক্র্যাক করার জিনিসপাতি অস্ত্র বানিয়েছে। তো ওই অস্ত্রগুলো আসলে যেটা লাগতো কাজে, সেটা হচ্ছে এই ধরেন হরিণ মারা গেছে বা যে কোনো একটা জন্তু যেটা অলরেডি মারা গেছে, সেটার বোনটাকে ভেঙে ভিতরে যে অস্থিমজ্জা, যেটাকে আমরা ওই যে মুরগি খাওয়ার সময় যে ভিতরে যে অস্থিমজ্জাটা খাই, তো ওইটার জন্য মানুষ উৎপেতে থাকতো। ওটা কেন? কারণ হচ্ছে আমি তো সিংহের সামনে গিয়ে এখন হচ্ছে কিছু করতে পারবো না, আমার তো মাসল এত মানে শক্ত না। তো সিংহ চলে যাবে খেয়ে, হায়না চলে যাবে খেয়ে, তারপর লেফট ওভারটা আমি গিয়ে কী করবো, দেখবো যে সবচেয়ে ইনটেক্ট এবং ফ্রেশ এবং টেন্ডার কি মানে কি টাইপের টিস্যু আছে সেগুলো আমি খুঁজে খাবো। তো তখন এই ঘটনাগুলো এভাবেই ঘটে এসেছে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যখন এই ফুড চেইনের ইভলিউশনটা হলো, এই যে আমরা এত কষ্ট করে খালি লেফট ওভার খেতাম, সেই লেফট ওভার থেকে এখন আমি চাইলেই ফার্ম করছি, গরু মেরে খেয়ে ফেলছি, চিকেন মেরে খেয়ে ফেলছি। এই ঘটনায় কি করে এলাম? এই যে এত সুন্দর একটা জাম্প হলো, এই ড্রাস্টিক জাম্পটা কি করে হলো? এই ড্রাস্টিক জাম্পের পেছনে কি কোনো কস্ট আছে কিনা? সেই কস্টটা যদি বলি, একটা ইকোসিস্টেমের কস্ট আছে। যেমন লায়ন এবং এই ধরনের যারা শিকারী প্রাণী, মাংসাশী প্রাণী, তারা যখন হচ্ছে আরও বেশি বোল্ড হয়েছে, আরও বেশি হচ্ছে তারা শিকার করতে নিজেদেরকে ক্যাপেবল করেছে, ওই মুহূর্তে একটা বড় গ্যাপ ছিল, কাইন্ড অফ মিলিয়ন বছর ধরে তারা নিজেদেরকে মাংসাশী করেছে, কিংবা একটা ফর্মের মাংসাশী থেকে আরেকটু বেটার ফর্মের মাংসাশী করেছে। এবং এই ইভ্যালুয়েশন পিরিয়ডটা তো বড় ছিল যে আস্তে আস্তে চারপাশের পরিস্থিতিও অনেক টাইম পেয়েছে নিজেদেরকে ইভ্যালুয়েট করতে। যেমন যখন সিংহ অনেক বেশি শক্তিশালী হয়েছে, তখন আস্তে আস্তে কিন্তু হরিণ সেও কিন্তু দ্রুত দৌড়ানোর মতো ক্যাপাবিলিটি অর্জন করে ফেলেছে এই তত মিলিয়ন বছরে। কিন্তু এই ঘটনাটা মানুষের ক্ষেত্রে ঘটে নাই। যখন মানুষ হচ্ছে ঠাস করে এই যে ব্রেনকে কাজে লাগিয়ে সে এত দুর্দান্ত একটা জায়গায় পৌঁছে গেছে, সে এখন ফুডের এক্সেস ধরেন অনেক ভালোভাবে নিজের ব্রেনকে কাজে লাগিয়ে যা কিছু করে ধ্বংসাত্মকভাবে সে হচ্ছে ফুডের এক্সেস পেয়ে যাচ্ছে, তখন জিনিসটা ডেঞ্জারাস হয়ে যাচ্ছে। এখন এটা তো ফুড নিয়ে কথা বলছিলাম, যে মানুষ এখন চাইলেই হচ্ছে যা কিছু করে খেয়ে ফেলতে পারছে, কিন্তু এটা ফুড থেকে আস্তে আস্তে আরও বড় ক্রেভিংয়ে গেল। মানুষ এরকম একটা ড্রাস্টিক জাম্প, যেটার জন্য আসলে অ্যাডজাস্টমেন্টের সুযোগ ছিল না, মানুষ মানে অ্যাংরি হয়েছে, মানুষ হচ্ছে ভিতরে এই যে বড় একটা ট্রমা, এই যে একটা পাথওয়ে, এই জাম্প থেকে এই জাম্প, তো এই পাথওয়ে ট্রমা ফেস করতে গিয়ে মানুষ আরও ডেঞ্জারাস হয়েছে, আনপ্রেডিক্টেবল হয়েছে। এবং এগুলোর ফসল হচ্ছে মানুষে এখন যে হানাহানি, এখন এত যে যুদ্ধ, এত যে হচ্ছে পিসের অভাব, এই যে এত আক্রোশ, এগুলো আসলে এখান থেকে এসেছে। যদি অ্যাডজাস্টমেন্টের পাথওয়ে থাকতো, আমরা হয়তো আর একটু কম এরকম আক্রোশ ধরে রাখতাম মানব জাতির প্রতি বা পুরো বিশ্বের প্রতি। তো আমার কাছে এত অদ্ভুত লাগলো সবচেয়ে এই ইভলিউশনের ব্যাপারটা, যে এই যে আমি ব্রেন দিয়ে থিঙ্ক করছি, আজকে আমি এত সফিস্টিকেটেড জায়গায় আসলাম, এই যে একটা ইউটিউব ভিডিও বানাতে পারছি, এই যে আমি আমার একটা গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারছি, এটার কস্ট হিউজ, এটার হিউজ কস্ট। এবং মিলিয়ন বছর ধরে বিভিন্ন কষ্টের ফলে এই কি বলে এটাকে, যে অনেক ধরনের খেসারত দিতে আমরা আসলে এই পর্যায়ে এসেছি। তো এই খেসারতগুলো জানার পর আমার কাছে ভালো লাগলো যে আচ্ছা, খেসারতের জন্য গ্রেটফুল হওয়া উচিত। এই যে ইভ্যালুয়েশন,
এটার জন্য আসলে গ্রেটফুল হওয়া উচিত। যেসব মায়েরা এই 1000 বছর ধরে প্রিম্যাচিওর বা ম্যাচিওর বার্থের জন্য মৃত্যুবরণ করেছে শুধুমাত্র এই স্ট্রাকচারে আসার জন্য, আমার আপনার এই মানবদেহ পাওয়ার জন্য, তাদের জন্য আসলে কৃতজ্ঞতা বোধ। এবং এই জীবনটা, এই শরীরটা, এটা যেমন আছে, যেভাবে আছে, তার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা বোধ দিয়ে শেষ করছি ভিডিওটা। আমি এই বইটা পড়তে থাকবো, সাথে আপনাদেরকেও নিয়ে পড়তে থাকবো। নেক্সট ভিডিওতে অন্য কিছু নিয়ে আলাপ করব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।